অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়। অসুস্থতার কারণ দেখে পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনুস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামাত আমিরের। ছুটির দিনও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 250-তে, বাড়তি ব্রয়লারও দিশেহারা ক্রেতা। জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দ্বিগুণ। এখনই নিয়ন্ত্রণ না হলে আগস্ট সেপ্টেম্বরে বাড়তে পারে প্রাদুর্ভাব। স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞ। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার পরও অনড় ককরোচ জনতা পার্টি। সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। অবশেষে বিদায় নিলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। বিকেল 5টা 1 সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র পাওয়ার কথা জানান স্পিকার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। হাসান ওয়ালি ও স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসামর্থ্যের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল 5:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এ পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতির পদে দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। যেহেতু 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বাংলাদেশে সেই অপেক্ষায় রয়েছে এখন পুরো দেশবাসী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। যাচ্ছি তার কাছে। স্বপন, কয়েকদিন ধরে এই গুঞ্জন ছিল এবং অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সেক্ষেত্রে আমরা যদি এক এক করে আলোচনায় আসি, শুরুতেই আলোচনার দাবি রাখে রাষ্ট্রপতি যে চিঠি দিয়েছেন সেটিতে আসলে কারণ তো আমরা ছোট করে জানতে পেরেছি, কিন্তু কি কি আসলে লেখা আছে? রবি, বিকেল 5টা নাগাদ, ঠিক 5টা 1 মিনিটে জাতীয় সংসদের স্পিকার তিনি একটি সংবাদ ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং নতুন রাষ্ট্রপতির দায়িত্ব হিসেবে যেহেতু সংবিধানে রয়েছে, স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি। এই চিঠিতে আসলে কি কি লেখা ছিল সেই বিষয়টা আমি আপনাকে দেখাতে চাই। সাংবিধানিক সংকট উত্তরণে বর্তমান যিনি অর্থাৎ সদ্য সাবেক যে রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু ভূমিকা রেখেছেন, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন চিঠিতে এবং তিনি বলেছেন যে 24-এর 5 আগস্টের আন্দোলনের পরে যে সাংবিধানিক সংকটটি তৈরি হয়েছে এটি আপিল বিভাগের সাথে আলোচনা করে তিনি এটির অন্তর্বর্তী সরকার গঠন করেছেন এবং পরবর্তীতে সেই অন্তর্বর্তী সরকার একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসলে এই সরকার গঠন হয়েছে এবং পরবর্তীতে তিনি গণতান্ত্রিক চর্চায় সরকার ও বিরোধী দলের যে ভূমিকা সেটি বলেছেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক চর্চার সরকার এবং বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আসলে তারা জাতীয় সংসদ পরিচালনা করছেন, এটি কিন্তু তার চিঠির মধ্যে উল্লেখ আছে। এবং যে বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্ব পেয়েছে এই চিঠিতে সেটি হচ্ছে তার শারীরিক এবং মানসিক অসামর্থ্যের কারণে তিনি পদত্যাগ করেছেন, স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। আপনি জানেন যে কিছুদিন আগেই তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং তার পরবর্তী সময়েও তার যে তিনি কিন্তু বেশ কয়েকটি শারীরিক জটিল রোগেও আক্রান্ত। স্পেসিফিকভাবে যদি উল্লেখ করি, কিডনি, ডায়াবেটিস সহ আরও বেশ কিছু রোগের তিনি জর্জরিত ছিলেন, এর কারণে তিনি আসলে পদত্যাগ করেছেন, এটি তার চিঠিতে লেখা ছিল। এবং আরেকটি দুঃখের বিষয় সেটি হচ্ছে তার চিঠিতে আরেকটি রোগের কথা উল্লেখ ছিল। তিনি বলেছেন যে তিনি এমন একটি রোগে আক্রান্ত যে কিছুক্ষণ পরপরই তিনি আসলে জ্ঞান হারিয়ে ফেলেন এবং এটির কারণে তিনি এই রাষ্ট্রীয় সবচেয়ে বড় যে পদ সেটিতে আসলে তিনি সামর্থ্য না বা অসামর্থ্য এর কারণেই তিনি আসলে পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিশ্চয়ই যেহেতু পদত্যাগ করেছেন, সবারই প্রশ্ন হচ্ছে তার সামনের দিনে আসলে কি ঘটতে যাচ্ছে বা সামনে আসলে তিনি কি করবেন। আচ্ছা, এ বিষয়ে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে। তিনি তার রাষ্ট্রীয় অতিথি বঙ্গভবন থেকে কোথায় উঠছেন এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখতে চাই। বঙ্গভবন ছাড়ার পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভ্যালি নামের নিজ বাড়িতে উঠছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকায় বাড়িটিকে এরই মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। 22তম রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গভবনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল 5টায় পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে তার বঙ্গভবনের জীবনচক্র। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে শপথ নেওয়ার পর এই বঙ্গভবনে কেটেছে তার নাটকীয় জীবন। বঙ্গভবনে বসে নানা সময় বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শারীরিক কন্ডিশনের কাছে পরাজিত হয়ে নানা রোগের সম্মুখীন হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোথায় থাকবেন শাহাবুদ্দিন, কি হবে তার পরবর্তী পরিকল্পনা। নিয়ম অনুযায়ী বাসভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রের দাবি, পদত্যাগের পরপরই রাজধানীর গুলশানের 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামে ব্যক্তিগত বাড়িতে উঠবেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে ব্যক্তিগত জীবনেই ফিরবেন তিনি। আবার দেশে কিছুদিন অবস্থান করার পর স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন কিংবা কতদিন অবস্থান করবেন এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বপন, সেক্ষেত্রে আমরা রিপোর্ট দেখছিলাম যে তিনি তার আগের যে বাড়ি সেই বাড়িতে উঠছেন, কিন্তু বাড়ির পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে তিনি আসলে কোথায় যাবেন। আবার ইঙ্গিতও দেয়া আছে যে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে কি বক্তব্য আছে? রবি,
একটু বিষয় যোগ করতে চাই আপনার সঙ্গে। আজকে যখন বর্তমান যিনি দায়িত্ব নিলেন স্পিকার, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিগত সরকারের আমলে এই মোহাম্মদ শাহাবুদ্দিনের দায়িত্ব নিলেও বর্তমান সরকারের প্রতি তার কিন্তু সমর্থন ছিল এবং তিনি তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। এই বিষয়টি উঠে এসেছে এবং মোহাম্মদ শাহাবুদ্দিনকে কিন্তু তিনি তার শরীরের সুস্থতা কামনা এবং সর্বোপরি তার মঙ্গল কামনা করেছেন বর্তমান যিনি জাতীয় সংসদের স্পিকার রয়েছেন তিনি। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এরই মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে, ঠিক উল্টোটা দাবি করেছে বিরোধীরা। জি জি জি, বিরোধী দলের এর মধ্যে আমরা এনসিপির সংবাদটি পেয়েছি। এনসিপি বলেছে যে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার যে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার বিচারের দাবি যারা জানিয়েছেন। এর পাশাপাশি সবচেয়ে বেশি আসলে আলোচনা এবং সমালোচনার বিষয় হচ্ছে তার সেফ এক্সিস্ট নিয়ে। কারণ এর আগে তিনি যখন লন্ডনে গিয়েছিলেন তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আসলে বিতর্ক তৈরি হয়েছিল যে তিনি আর ফিরবেন কিনা। তো সেই সাথে আজকে সরকারের যে বক্তব্য যদি আমরা একটু দেখি, যে বলেছে যে তার মঙ্গল কামনা করেছে, তিনি সরকারের ভূমিকা রেখেছেন, আবার তিনি চিকিৎসার জন্য বাইরেও যেতে পারেন, সেটি নিয়ে বিতর্ক আরো উস্কে দিয়েছে। আরো উস্কে দেওয়ার মতোই বলা যায়, কেননা এর আগেও আমি যেটি বলছিলাম যে এর আগেও যখন তিনি লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তখনই কিন্তু এই আলোচনাটা হয়েছিল যে তিনি আর দেশে ফিরবেন না, অর্থাৎ তিনি পদত্যাগ করবেন। কিন্তু না, তিনি সেটি থেকে বেরিয়ে এসে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তার পরপর আজকে তিনি পদত্যাগ করলেন। তো এই বিষয়টাই আবারও উঠে এসেছে, যেহেতু সরকারের পক্ষ থেকেও তার মঙ্গল কামনা করা হয়েছে এবং চিকিৎসার জন্য আপনি যেটি বললেন যে বাইরে যাওয়ার অনুমতিও তাকে দিতে হতে পারে। তো এই এক্সিস্টের বিষয়টা নিয়ে আসলে এখন আলোচনা বলা যায় তুঙ্গে। এখন যদি আমরা আবার আরেকটি বিষয় যেটা এখন সবচেয়ে বেশি আলোচনা যায়, তাহলে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আসলে কে? রাব্বি, আপনি জানেন যে বিএনপি সরকার গঠনের পর থেকেই আসলে কে হতে যাচ্ছে বা এই রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে হতে পারে রাষ্ট্রপতি, এটি নিয়ে কিন্তু বেশ আলোচনাই হয়েছে। এই বিষয়ে আমাদের একটা সহকর্মী প্রতিবেদন রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি। সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। গুঞ্জন আছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নিয়েও। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরও বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের 23তম বাসিন্দা হওয়ার দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর দেশের ক্রান্তি লগ্নে সরকার প্রধানের দায়িত্ব নেয় রাষ্ট্রপতি পদে তাকেই অনেকে এগিয়ে রাখছেন। এদিকে দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে অনেকেরই সুনজরে আসেন সৈয়দ রেফাত আহমদ। পাশাপাশি আলোচনায় আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খানও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে রিপোর্ট দেখলাম, আলোচনা আমরা করছিলাম যে কে হচ্ছেন আলোচিত, কে কি কারণে আলোচিত এবং কে এগিয়ে আছেন, একটু যদি বিস্তারিত বলেন। রাব্বি, আসলে প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা অনেকটা জেনে ফেলেছি যে কে কে আসলে এই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আসলে এগিয়ে আছেন। আমরা তারপরেও একটু আপনাদের জানাতে চাই, আলোচনায় শুরু থেকেই আসলে 7 জনের নাম, অর্থাৎ বলা যায় যে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত 7 জনের নাম আমরা জানতে পেরেছি। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু হেভিওয়েট, প্রত্যেকেরই আলাদা আলাদা একটি রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, প্রত্যেকেই মানুষের কাছে আসলে গ্রহণযোগ্য। যদি বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখনই আসলে সরকার গঠিত হয়েছে তারপর থেকেই আসলে পরবর্তী অর্থাৎ এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন তখন থেকেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেননা বিগত 17 বছর ধরে আসলে বিএনপি বলতেই আসলে যাকে বোঝানো যেত তিনি হচ্ছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য যারা প্রধানমন্ত্রীর এখন রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছে, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, এরাও কিন্তু এই তালিকাবদ্ধ রয়েছে। তারপরেও এর বাইরে অর্থাৎ
অর্থাৎ বিএনপির বাইরে যদি যাই, বাইরে গেলেও আসলে 3 জনের নাম খুব এগিয়ে আসছে। এর মধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং একই সাথে বর্তমান যিনি মন্ত্রী পরিষদের সচিব রয়েছেন নাসিমুল গনি, তার কথাও কিন্তু উঠে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 90 দিনের মধ্যেই নির্বাচন হয় এবং জাতীয় সংসদে যারা সদস্য রয়েছেন তারা নির্বাচন করেন এবং নির্বাচনের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং নির্বাচিত করেন এই সংসদ সদস্যরা যে কে হতে যাচ্ছেন। এটি এখন দেখার আজকে যে সংবাদ ব্রিফিং হলো সেখানে কি কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে? না, আজকে স্পিকার মহোদয় তিনি আসলে এ ধরনের কোনো ইঙ্গিত দেননি। তবে আলোচনার বিষয়ে এই 7 জনই আছেন এমন এটি আসলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের মধ্য থেকে আমরা জানতে পেরেছি। স্বপন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রপতির পদত্যাগ এবং এই সংশ্লিষ্ট খবরাখবর নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর সংসদ ভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মেন্টো রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, যদি তিনি ছাড় পেয়ে যান তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করবে, সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanad. Tariq Rahman is committed to fulfill the July Charter. ছুটির দিন রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বিপাকে যানবাহন সংশ্লিষ্টরা। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা।
প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংগ্রহে অনেকেই অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। ভোর 6টায় এসছি, সারাক্ষণ এখানে আমরা বসে থাকবো। এই সিরিয়াল ঠেলে ওই এই মেন রাস্তা শুরু করেছে, এই মেন রাস্তা শুরু করে ঘুরা এই যে তোমার দাইছি মতন 15 দিয়ে কয় গ্যাস নাই কা। পাম্পে আসছি সকাল 8টায়, এখনো গ্যাস নাই, পাম্পেও গ্যাস নাই, আমরা লাইনে দাঁড়ায় আছি। পরশুকার রাত্রে 3টা বাজে যায় দাঁড়াইছি, সকাল 9টা বাজে গ্যাস নিয়ে আইছি, মাত্র 33 টাকার গ্যাস ঢুকছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পেরে বিপাকে পাম্প সংশ্লিষ্টরাও। সামান্য একটু বাড়ছে ইনলেট প্রেশার, যার কারণে সামান্য দিয়ে আমরা চালাচ্ছি এবং 2টা করে নজলে বিক্রি চালু রাখছি। যেখানে পাওয়ার কথা 10 PSI সেখানে আমরা পাচ্ছি 2 PSI। এই 2 PSI দিয়ে আমাদের মেশিন রানিং হচ্ছে, হলেই চালু করে দিচ্ছি। আমরা কোনো স্টোরেজে জমা রাখারও কোনো উপায় নাই। একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবেলার আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। সিএনজি সংকটে এভাবেই বন্ধ পড়ে রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে রয়েছেন গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। এ খাত সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির সময়সীমা শেষ হওয়ায় দেশটির আইন অনুযায়ী একই মাত্রার শুল্ক এখন নতুন নামে কার্যকর হচ্ছে। এতে বাংলাদেশের জন্য শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। এবার জুলাইয়ের দিনলিপি। 24-এর উত্তাল জুলাইয়ের 24 তারিখও ছিল ঘোর অমানিসায় ঘেরা। 5 দিন নিখোঁজ থাকার পর এই দিনে চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের। টানা 3 দিন নির্বাহী আদেশে দেয়া ছুটির পর খোলা হয় অফিস, বাড়ানো হয় কারফিউ শিথিলের সময়ও। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সম্বলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। কেমন ছিল রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ জানবো হাসান ওয়ালির রিপোর্টে। উত্তপ্ত জুলাই, বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদের ঝাঁঝালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি। হামলা, মামলা, গুম, নির্যাতন ছাড়িয়েছিল সব সীমা। সব আর্তনাদ উপেক্ষা করে শেখ হাসিনা সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট শিশু রিয়াগোপ সহ আরও অনেক প্রাণ। 16 জুলাই থেকে জুলাইয়ের এই দিন পর্যন্ত নিহত হন 2 শতাধিক। বহির্বিশ্বের দৃষ্টি সরাতে তৎপর হয়েছিল সরকার। 5 দিন নিখোঁজের পর 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে 24 জুলাই। তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে নির্যাতন চালিয়েছিল। হাত বেঁধে, চোখ বেঁধে, জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। তাদের উদ্দেশ্যটা ছিল নেতৃত্বকে আন্দোলন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা
যাতে করে আন্দোলনটাকে দমানো যায়। কিন্তু ফরচুনেটলি এই আন্দোলনে তখন স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এগিয়ে আসে সামনে, অনেকেই তখন লিড দেয়, ফলে তাদের এই পরিকল্পনাটা সফল হয় নাই। এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে। এত কিছুর মধ্যেও রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ পিছু হটে। আমাদের দৃঢ় অবস্থানের কারণে পুলিশ আচমকা আপনার চাইনিজ রাইফেলের বুলেট গুলি করা শুরু করার মধ্যেই এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের বেশ কয়েকজন ভাই এখানে মারা যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষের যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা করেছিল এখানে সর্বশ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। এদিন জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি। আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। উত্তাল জুলাইয়ের এই সময়টাতে প্রথম সারির সমন্বয়কদের গুম এবং নির্যাতন করে আন্দোলন স্তীমিত করার সব চেষ্টাই করে শেখ হাসিনা সরকার। কিন্তু রাজপথে বুলেট উপেক্ষা করে নানা শ্রেণী পেশার মানুষের উৎপাদীয় অবস্থান বদলে দেয় পুরো আন্দোলনের গতিপথ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ওয়াসার চাবির খেলায় পানি সংকটে ভুগছেন মিরপুর 11.5 বি ব্লকের বাসিন্দারা। জানা গেছে, ওয়াসার একটি পাম্পে নতুন করে চাবি বসানোর পর পানি পাচ্ছেন না এলাকাবাসী। রহস্য ঘেরা সেই চাবির খোঁজে এবার সময় সংবাদ। অনুসন্ধানে জানা গেছে, চাবির কারসাজিতে 1 মাস বন্ধ ছিল ওয়াসার পানি সরবরাহ। শুধু মিরপুর নয়, এমন অনেক এলাকায় চাবির সংকটকে কাজে লাগিয়ে ওয়াসার গাড়িতে কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। চাবিটা বসানোর আগে আমরা নিয়মিত পানি পেতাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটি এখন প্রাসঙ্গিক মিরপুরের 11.5 নম্বরের বি ব্লক এলাকায়। কল খুললেই শুধু বাতাস, পানি নেই দিনের পর দিন। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দুর্ভোগে দিন কাটছে শত শত পরিবারের। এদিকে সংকটকে কাজে লাগিয়ে পানির গাড়ির রমরমা বাণিজ্য ওয়াসার। গেল জুন মাসে জোন 10-এ এই গাড়ির চাহিদা ছিল প্রায় 3000, যার 95%ই সরবরাহ করেছে ওয়াসা। আর জোন 4 থেকে সরবরাহ করা হয়েছে 1000-এর বেশি। অভিযোগ আছে, এসব গাড়ি থেকে নেওয়া হয়েছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। 600 টাকার পানি 800 টাকা নিতেছে, ড্রাইভাররা আইসা আবার বকশিশ চাচ্ছে। তবে পানির সংকটের কারণ হিসাবে স্থানীয়রা বলছেন, তৈয়বা মসজিদ সংলগ্ন ওয়াসার পাম্পে চাবি বসানোর পর থেকেই পানি সরবরাহ বন্ধ। 1 মাস যাবৎ আমরা পানি পাচ্ছি না এই এলাকার মানুষ। বাসা বাড়িতে খাওয়ার পানি নাই, তাদেরকে যখনই আমরা নক করি পানি নাই। অভিযোগের সত্যতা যাচাইয়ে সময় সংবাদ উপস্থিত হয় চাবির উৎসে। কথা হয় সংশ্লিষ্ট পাম্প অপারেটরের সঙ্গেও। এদিকে ওয়াসার জোন 10-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পাম্পের চাবি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী যদি আমার কাছে সেটা আসে বা আমাকে টেলিফোনও করে কোন চাবিটা কি করতে হবে, আমি এটা করে দেব। সময় সংবাদ রিপোর্ট করতে যাওয়ার পরদিন থেকেই স্বাভাবিক হয় মিরপুর 11.5-এর বি ব্লকের পানি সরবরাহ। তাহলে কি এতদিন চাবি রহস্যেই বন্ধ ছিল পানি? যেদিন আসছেন ওই দিন রাত্রে থেকে মোটামুটি অল্প অল্প সমাধান হয়ে গেছে। তবে মাসখানেক পর আবারও ওই এলাকায় দেখা দেয় পানি সংকট। যদিও এই সংকট শুধু মিরপুরেই সীমাবদ্ধ নয়, কাজীপাড়া, শেওড়াপাড়া, পূর্ব কাফরুল, মধ্যবাড্ডা, রামপুরা, উত্তরা সহ বিভিন্ন এলাকাতেও ভুগছেন বাসিন্দারা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, দ্রুতই সমস্যার সমাধানে কাজ করছে ওয়াসা। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এখান থেকে প্রতিদিন আমরা 50 লিটার পানি পাবো মেঘনা নদী থেকে। এই পানির একটা অংশ ওই এলাকায় আসবে, তখন এই ক্রাইসিসটা আর থাকবে না। মৌলিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গত জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগস্ট সেপ্টেম্বরে বাড়তে পারে আরও কয়েক গুণ। এদিকে গত বছরের তুলনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত কম হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই বলে জানান চিকিৎসকরা। তাদের শঙ্কা, যে কোনো সময়ই বাড়তে পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
মনির হোসাইনের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি, ফলে জমে থাকা পানিতে শঙ্কা বাড়ছে এডিস মশার ব্যাপক প্রজননে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি ঝরতে পারে মৌসুম জুড়েই, তবে আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই বর্ষাকালের বৃষ্টি স্বাভাবিক অপেক্ষা একটু কম হওয়ার সম্ভাবনা আছে। এমন বৃষ্টিপাত এডিস মশার প্রজননের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবেশ তৈরি করে বলে জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, গত জুনের তুলনায় এ মাসে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। একই অবস্থা মৃত্যুর সংখ্যায়ও। যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। গত বছর এবং চলতি মৌসুমের পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের তুলনায় এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক। যদিও এ নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই বলে মনে করেন চিকিৎসকরা। ওইটা ভেবে যদি আমরা রিল্যাক্টেন্ট হয়ে যাই, তাহলে যে কোনো সময় কিন্তু ডিজাস্টার বা একটা বিপদ আমাদের কাছে চলে আসতে পারে। যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা সরকারি পর্যায় থেকে, তারপরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নাগরিকদের, সেই সতর্কতাটা সবার মধ্যে থাকতে হবে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতির পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে রাজধানী সহ সারা দেশে মশক নিধনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার একটি খালে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে স্থানীয় বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে উত্তরার 17 নম্বর সেক্টরের বিজিএমইএ ভবনের পাশের ব্রিজ সংলগ্ন খাল পরিষ্কার করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফওয়াজ উদ্দিনের নেতৃত্বে ময়লা আবর্জনার অপসারণ করেন নেতাকর্মীরা। পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা কমানো এবং পরিচ্ছন্ন নগরায়নের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন, সকল দল আপনারা এই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর বনায়ন করে আমরা এই দেশকে সুন্দর করি। আমাদের কিছু ভাই ব্রাদার যারা কাজ করছেন, তাদের মধ্যে থেকে আমরা মিলে এই কাজটা আমরা বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ আমরা করব। ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায়, তারাই জাতির প্রকৃত শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। তার অভিযোগ, দেশে যেমন কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তেমনি প্রতিবেশী দেশেও বিভেদের রাজনীতি বিদ্যমান। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। উপস্থিত সনাতন সম্প্রদায় মনোনীত মেয়র প্রার্থী কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। রাষ্ট্রকে বিভক্ত করা এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। কুষ্টিয়া বিএসএফের পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় 7 জনকে ফেরত পাঠানো হয়েছে। ভোরে কুষ্টিয়ার জয়পুর সীমান্ত দিয়ে অন্তত 8 জনকে পুশিন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ফেরত যান তারা। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। সীমান্তে নিরাপত্তা ও পুশিন রোধে সীমান্তে লোকবল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বৈঠকের কয়েক ঘন্টা আগে ২৬ দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মোদী ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যে আবার বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ ৭টি বাণিজ্য অংশীদারের পণ্যে ১০ থেকে ১২.৫% নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। কোনো ষড়যন্ত্র তথ্য নয়, বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্দার পাতো। এবারের আসরে ব্রাজিলের পারফরমেন্সে হতাশ হলেও ২০৩০ বিশ্বকাপে ফাইনাল খেলবে সেলেসাও, প্রত্যাশা তার। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। আলেকজান্দার পাতোর ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি ইনজুরির জন্য। ফুটবল বিশ্লেষক হিসেবে আপাতত তার ব্যস্ততা। কাছ থেকে দেখেছেন সেলেসাওদের ব্যর্থতা, তবে আশা রাখেন সামনের বিশ্বকাপে ফাইনাল খেলবে তার দল ব্রাজিল। আশা করব ব্রাজিল ২০৩০ বিশ্বকাপে ভালো করবে, ফাইনালে উঠবে। ব্রাজিল না পারলেও বিশ্বকাপের ফাইনালে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে তাদের পারফরমেন্স হতাশায় ডুবিয়েছে আলবিসেলেস্তেদের। এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পাতো জানালেন নিজের অভিমত। আমার মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। ৯০ মিনিট পর্যন্ত স্পেন নিজেদের দখলে বেশি রেখেছে। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেলাটা কঠিন করে ফেলে আর্জেন্টিনার জন্য। স্পেন এই বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার। মেসি, রোনালদো পরবর্তী যুগে নতুন তারকা খুঁজছে ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্বকাপ জিতে সে আলোচনায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন লামিন ইয়ামাল। আলেকজান্দার পাতো প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা উইঙ্গারকে, যদিও ইয়ামালের যে আরো অনেক কিছু প্রমাণের বাকি সে কথাও মনে করিয়ে দিলেন। লামিনে ইয়ামালে ভালো খেলেছে, ওই সম্ভবত ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশা আরো বেশি ছিল, সামনে ওর কাছ থেকে আরো অনেক কিছু দেখার অপেক্ষায়। তবে ও বিশ্বকাপ জিতে ফেলেছে, আপাতত সেই সেরা। নিজেকে প্রমাণের জন্য লম্বা সময় হাতে পাচ্ছেন ইয়ামাল। আপাতত উদযাপনের সময় বয়স ২০ হওয়ার আগেই যে জিতে ফেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ বাদে সব শিরোপা। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ভেবেছিলেন এবারের বিশ্বকাপ হাতে উঠবে মেসি, রোনালদো কিংবা নেইমারের হাতে, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজনই ব্যর্থ। কোনো একক ফুটবলারের উপর নির্ভরশীল না হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন। লামিন ইয়ামালকে নিয়ে অনেকের মধ্যেই যে উচ্চাশা ছিল তার পুরো না হলেও এই ফুটবলার যে ভবিষ্যতের বড় তারকা হতে চলেছেন তা বলাই যায়।
নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়, অসুস্থতার কারণ দেখে পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। সম্ভাব্য তালিকা মির্জা ফখরুল, ডক্টর ইউনুস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। এবং ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।